দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে জি অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান আমরা সহজে নির্ণয় করতে পারি। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি, এটা তেরচা হরফে লিখতে হবে, সোজা লেখা চলবে না, একটু তেরচা মানে ইটালিক হরফে। সোজা লিখলে সেটা এইভাবে লিখলে গ্রাম বুঝিয়ে যাবে, মানে এইভাবে যদি আমি লিখি এটা গ্রাম বুঝিয়ে যাবে, তাই একটু তেরচা লিখতে হবে। আমি সামান্য তেরচা করেছি, তো একটু তেরচা করতে হবে। এবার দেখো এর মানটা আমি যেটা পেলাম পৃথিবীর ভরের সাপেক্ষে, সেটাকে আমি আরেকবার লিখছি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় আর স্কোয়ার। এবার পৃথিবীর ভর আমরা সচরাচর সরাসরি পাই না, পৃথিবীর গড় ঘনত্ব জানা থাকে এবং পৃথিবীর ব্যাসার্ধ গড় ব্যাসার্ধ এটা জানা থাকে। তাহলে পৃথিবীর গড় ঘনত্ব যদি আমাদের জানা থাকে রো হয়, তাহলে পৃথিবীর আয়তনকে গড় ঘনত্ব দিয়ে গুণ করলেই আমরা কি পৃথিবীর ভর পেয়ে যাব। তাহলে দেখো এম এর মানটা আমি আলাদা করে লিখি, এম এর মানটা কত হবে, এম ইকুয়াল টু পৃথিবীর আয়তন 4/3, পৃথিবীকে গোলকের মতো ধরে নিলে 4/3 পাই আর কিউব এটা হবে, আর পৃথিবীর গড় ঘনত্ব রো, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব করলেই আমরা পাবো ভর, অর্থাৎ পৃথিবীর ভর এটা। তাহলে এই ভরের মানটা এম এর জায়গায় যদি এটা বসায়, তাহলে দেখো ফর্মুলাটা কি হয়। ফর্মুলাটা এবার লিখি, জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই নিচে রয়েছিল আর স্কোয়ার। এবার দেখো উপরে আর কিউব রয়েছে আর নিচে আর স্কোয়ার, অর্থাৎ আর এর পাওয়ার 2 উপর নিচে বাদ চলে যাবে, উপরে আর এর পাওয়ার 1, অর্থাৎ শুধু আর পড়ে থাকবে। তাহলে এটাকে সাজিয়ে লিখে নিলে যেটা পাবো সেটার থেকে সহজেই আমরা জি এর মান মানে নির্ণয় করতে পারবো, এবং জি এর মান নির্ণয় করার জন্য ওইটাই ব্যবহার করাটাই সুবিধাজনক। 4/3, তারপরে যেমনভাবে ইচ্ছা আমি সাজাতে পারি, তো এখানে এমনভাবে সাজাবো যেটা আমার মুখস্থ রাখতে সুবিধা হবে। 4/3 পাই, তারপর ক্যাপিটাল জি আর ইন্টু রো। রো এটা গ্রিক অক্ষর, রোটা হলো গ্রিক অক্ষর, ঘনত্ব ধরার জন্য বেশিরভাগ ক্ষেত্রে রো ব্যবহার হয়। আরও মানে অন্য কিছুও ধরা যায়, এটা নিজের উপর ডিপেন্ড করছে যে তুমি ঘনত্বটা কী ধরবে। তাহলে এটাই হলো অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের রাশিমালা। এখানে দেখো সার্বজনীন বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান জানা থাকবে, পায়ের মান জানো, পৃথিবীর গড় ব্যাসার্ধ আর জানো 6400 কিমি, ওটা মিটারে কনভার্ট করতে হবে এসআই পদ্ধতি হলে, আর পৃথিবীর গড় ঘনত্ব রো এটাও ডাটা সাপ্লাই করা থাকবে। তাহলে এইগুলোর সাহায্য নিয়ে আমি যদি ক্যালকুলেশন করি, জি সমান অ্যাপ্রক্সিমেটলি 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা পাবো। হ্যাঁ, এটা হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের রাশিমালা। এবার যদি ভূপৃষ্ঠে না হয়, ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায়, যে উচ্চতাটা আমরা নগণ্য ধরে নিয়েছিলাম, সেই উচ্চতাটা যদি ধরতে হয়, সেই রকম উচ্চতাতে যদি থাকে, তখন কি হবে দেখো কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। এটা ধরে নিচ্ছি পৃথিবী, এবার বস্তুটা রয়েছে পৃথিবী থেকে কিছুটা উচ্চতা, অর্থাৎ এইচ উচ্চতাতে রয়েছে, আমি ধরে নিই এইচ উচ্চতা। এবার দুটো বস্তুর মধ্যে, অর্থাৎ পৃথিবী এবং বস্তুর মধ্যে দূরত্ব আর দৈর্ঘ্য দিয়ে আমি প্রকাশ করি, স্মল আর। এটাকে অন্য কালারে দেখাই, হ্যাঁ, এই দূরত্বটা স্মল আর। এই স্মল আরটা কার সাথে সমান হবে না, এটা পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় এবং পৃথিবীপৃষ্ঠ থেকে বস্তুটির উচ্চতা যদি এইচ হয়, তাহলে স্মল আর এটা হবে এইচ প্লাস এইচ। এটা আগেও করেছিলাম, দিয়ে সেখানে এইচটাকে আমরা নগণ্য ধরে নিয়েছিলাম।
কিন্তু এখানে এইচকে নগণ্য ধরবো না। অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে স্মল এইচ উচ্চতাতে যদি অভিকর্ষ ত্বরণ জি ড্যাস্ট হয়, এই জি ড্যাস্টের মানটা আমাদেরকে হিসাব করতে হবে। তো জি ড্যাস্টের মান কত হবে, সেই ফর্মুলা যেটা জি সমান ফর্মুলা প্রথমে পেয়েছিলাম অ্যাপ্রক্সিমেশন নেওয়ার আগে, সেই ফর্মুলাটি ইউজ করব। জি ড্যাস্ট ইকুয়াল টু হবে পৃথিবীর ভরগুলো অবশ্যই লিখতে হবে। পৃথিবীর ভর ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, আর বস্তুর ভর স্মল এম। তো অভিকর্ষ ত্বরণের রাশিমালাতে বস্তুর ভরের উল্লেখ ছিল না, ক্যাপিটাল এম এর উল্লেখ ছিল, অর্থাৎ পৃথিবীর ভর। তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই মধ্যবর্তী দূরত্বের বর্গ আর স্কোয়ার, এটা ছিল। এবার আর এর জায়গাতে আমরা আর প্লাস এইচ লিখেই রাখবো, এখানে অ্যাপ্রক্সিমেশন নেওয়া চলবে না, কারণ উচ্চতাটা নগণ্য নয়, উচ্চতা ধরে আমাকে হিসাব করতে হবে। তাহলে এটা লিখতে পারি আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের যে রাশিমালাটা লিখেছিলাম উপরে, এটা দাগ নাম্বার দিই, এটা ধরো 1 নম্বর সমীকরণ, আর নিচে যেটা পেলাম জি ড্যাস্ট, এটা ধরো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2কে যদি আমি একসাথে কম্বাইন করি কি পাবো, আমার অজানা এইচ উচ্চতাতে অভিকর্ষ ত্বরণ অজানা, তাহলে অজানাটাই উপরে লিখি, জি ড্যাস্ট ডিভাইডেড বাই জি সমান বাম পক্ষ বা ডিভাইডেড বাই বাম পক্ষ সমান ডান পক্ষ ডিভাইডেড বাই ডান পক্ষ হবে। তাহলে করি, জি ড্যাস্ট ডিভাইডেড বাই জি ইকুয়াল টু জি ড্যাস্টের জায়গায় লিখব ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এবার জি এর ডান পক্ষে যেটা, সেটা দিয়ে ভাগ করলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ জি এর ডান পক্ষে ছিল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এটা দিয়ে ভাগ করলে উল্টে গিয়ে গুণ হবে, আর স্কোয়ারটা উপরে চলে যাবে, জি এমটা নিচে চলে আসবে, উপরে হয়ে যাবে আর স্কোয়ার, আরটা ভালো হলো না, উপরে হবে আর স্কোয়ার আর নিচে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। এবার দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে, জি জি ক্যান্সেল হবে, এম এম ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে উপরে আর স্কোয়ার নিচে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনটি একটু ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ একটু কৌশল অবলম্বন করা হবে। আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এইবারে দেখো এটা উপরেও বর্গ নিচেও বর্গ, তাহলে পুরোটার হোল স্কোয়ার করতে পারি আমি, আর ডিভাইডেড বাই লিখতে পারি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ আর ডিভাইডেড বাই, এটা পরের পাতাতে করতে হবে। হ্যাঁ, লেখাটা আসছে, একটু দেরিতে আসছে। একটু পরের পাতাতে করাটাই ভালো হবে। জিনিসটাতে ভুলাবে না, এখানে আগে বলে নিই, উপরে আর স্কোয়ার নিচে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার আছে, এটা পুরোটা একসাথে হোল স্কোয়ার করতে পারি, তো সেটাই করব। বাম দিকে রয়েছে জি ড্যাস্ট বাই জি, এটা লিখবো, আর ডান দিকে এটা পুরোটা হোল স্কোয়ার করে দেবো। পরের পাতায় যাই, জি ড্যাস্ট বাই জি ইকুয়াল টু ডান দিকে হবে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এবার দেখো লব এবং হর দুটোকেই যদি আমি আর দিয়ে ভাগ করি তাহলে কি হবে, লবকে আর দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে উপরটা,
1/, হরটাকে আর দিয়ে ভাগ করলে হরের প্রতিটি পদকেই ভাগ হবে আর দিয়ে, আরকে আর দিয়ে ভাগ করলে এটা 1 হবে 1, আর এইচকে আর দিয়ে ভাগ করলে হবে h/r, এটা হবে, এটার হোল স্কোয়ার। এবার দেখো উপরে 1-এর স্কোয়ার তো 1 হয়ে যাবে, তাহলে নিচটার হোল স্কোয়ার ফর্মটা আমি নিচে লিখতে পারি 1/1 প্লাস h/r এর হোল স্কোয়ার। এবার এটা ভগ্নাংশ থেকে এটাকে যদি আমি উপরে তুলি তাহলে কি হবে, নিচে স্কোয়ার আছে, উপরে তুললে পাওয়ারটা -2 হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস h/r এর হোল টু পাওয়ার -2 হবে। তো তোমরা তো পাওয়ার -2 এর আগে করনি, পাওয়ার 2 ধরে ফর্মুলা করেছো, a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা করেছো, কিন্তু -2 পাওয়ার হলে কি হয়, এটা হয় অসীম শ্রেণী বিস্তার। তো অসীম শ্রেণীর বিস্তারের এই ফর্মুলাটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো, এটা চলতেই থাকবে বিস্তারের পদগুলো, যেমন a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার শেষ, কিন্তু এটা শেষ হবে না, এটা উপর চলতেই থাকবে এবং ঘাত ক্রমশ বাড়তেই থাকবে। তো দেখো এখানে এইচের মানটা আর এর তুলনায় অনেক ক্ষুদ্র, তাহলে h/r এর যখন আমরা স্কোয়ার করব বা কিউব করব বা চতুর্ঘাত করব, h/r হোল টু পাওয়ার 4 করব, তখন সেই মানটা আরও কমে যাবে। একটা ক্ষুদ্র মানকে যদি আমরা পাওয়ার বাড়াতে থাকি তাহলে তার মান আরও কমে যায়, এটা ক্যালকুলেটর করলেই বুঝতে পারবে। ধরো ক্যালকুলেটর তুমি কোনো একটা ছোট সংখ্যা নেবে, দশমিক দেওয়া 0.00345 এরকম কিছু নেবে, তার স্কোয়ার করবে, দেখবে আরও ছোট হয়ে যাবে, কিউব করবে আরও ছোট হয়ে যাবে। তো এইচটা পৃথিবীর থেকে পৃষ্ঠ থেকে উচ্চতা এইচের মানটা আর এর তুলনায় অনেক ক্ষুদ্র, তাই এটা দশমিক বা ভগ্নাংশ হবে, খুব ছোট সংখ্যা হবে, এবং এটা অসীম শ্রেণীর বিস্তারে ক্রমশ এর ঘাতটা বাড়তেই থাকবে, পরপর যোগ বিয়োগ এরকম হয়ে যাবে আর বাড়তেই থাকবে। তাহলে পরবর্তী পদগুলোতে ঘাত বেশি হওয়ার জন্য মানটা অতি ক্ষুদ্র হবে, এই জন্য আমি ওটা নগণ্য ধরে নেব। তাহলে এটা এইভাবে লিখবো, অ্যাপ্রক্সিমেটলি প্রথমে 1 হবে, তারপর -2h/r 2h/r। এর পরের পদটা কী হবে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু সেটা নগণ্য, এই জন্য আমি ধরছি না, বাকি পদগুলো নগণ্য বা উপেক্ষণীয়। এর পরের পদটা হবে, এটা প্লাস হয়েছে, পরের পদে মাইনাস হবে, আর 2-এর জায়গায় এটা 3 হবে, আর h/r এর পাওয়ারটা এখানে তো 1, ওটা হবে স্কোয়ার, তারপরে আবার প্লাস হবে, পাওয়ার কিউব হবে, এরকম প্লাস মাইনাস চলতে থাকবে, আর পাওয়ারও এক বেড়ে যাবে, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, তাই এটাকে অসীম শ্রেণী বিস্তার বলা হয়। তো এইখানে ব্রেকেটে উল্লেখ করে দিতে হবে, তুমিও যখন লিখবে এটা উল্লেখ করতে হবে যে উচ্চতর ঘাতগুলি উপেক্ষণীয়, h/r এর উচ্চতর ঘাতগুলি উপেক্ষণীয়, মানে আমরা উপেক্ষা করেছি, এটা বোঝাতে চাইছি, উপেক্ষণীয় বা নগণ্য। জিনিসটা লেখা যাচ্ছে না, অন্তস্থ ধরে নেব, আর উচ্চতর ঘাতগুলি উপেক্ষণীয়। তাহলে জি ড্যাস্ট সমান আমরা কী পাবো, জি ড্যাস্ট ইকুয়াল টু, নিচের জিটা ডান দিকে এনে গুণ করতে হবে, জি ড্যাস্ট ইন্টু আমরা পাচ্ছি 1 - 2h/r। তো এটা ফর্মুলাটা এই আকারে আনার উদ্দেশ্য, আমি কেন উপেক্ষা করলাম বাকি পদগুলো, অ্যাপ্রক্সিমেশন নিলাম, এটার উদ্দেশ্য হলো পৃথিবীপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যেমন অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হয়, পৃথিবীপৃষ্ঠ থেকে ধরো এইচ গভীরতাতে, অর্থাৎ মাটির নিচের দিকে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার সময়ও
ঠিক একই রকম ফর্মুলা আমরা নির্ণয় বের করব। তো তার সাথে তুলনা করার জন্য এটা করেছি। আর যদি সূক্ষ্মতর হিসাবের প্রয়োজন না হয় তাহলে আমরা এই ফর্মুলাটি ইউজ করব। এটা অ্যাপ্রক্সিমেশন নেওয়ার আগে যেটা পেয়েছি এটা ইউজ করব, বা ডাইরেক্ট এই ফর্মুলাটি ইউজ করতে পারি। এই ভগ্নাংশ আকারে অনুপাত আকারে যেটা আছে এই ফর্মুলাটি ডাইরেক্ট ইউজ করতে পারি। যেখানে আমরা কিছু বাদ দিতে চাই না, সেখানে অ্যাপ্রক্সিমেশন নিতে চাই না ধরো, সেখানে এই ফর্মুলাটি ইউজ করতে পারি। এখানে সহজে আমাদের মনে থাকবে উপরে যখন জি ড্যাশ, তখন জি ড্যাশের রিলেটেড উচ্চতাটা নিচে আছে তার বর্গ, আর এইচের রিলেটেড কেন্দ্র থেকে দূরত্বটা আর এটা উপরে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অভিকর্ষজ ত্বরণটা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে নিচে জি থাকলে উপরে আর স্কোয়ার, আর উপরে জি ড্যাশ থাকলে নিচে আর প্লাস এইচের হোল স্কোয়ার, এভাবে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি বুঝতে পারছি, জিকে গুণ করা আছে 1 - 2h/r। তাহলে বলো উচ্চতা যত বাড়তে থাকবে, এইচের মানটা যত বাড়তে থাকবে, এই 2h/r এর মানটা তত বাড়তে থাকবে, অর্থাৎ এই বিয়োগফলের মানটা তত কমতে থাকবে। এইবার এই ব্র্যাকেটের ভিতরে মানটা যদি কমতে থাকে তাহলে জিকে আরও কম সংখ্যা দিয়ে গুণ হবে, অর্থাৎ জি ড্যাশের মান জি এর তুলনায় আরও কম হয়ে যাবে। জিকে যদি আমি আরও ক্ষুদ্র সংখ্যা দিয়ে গুণ করি তখন কি হবে, জি ড্যাশের মান যেটা পাবো সেটা জি এর থেকে কম হয়ে যাবে, অর্থাৎ উচ্চতা যত বাড়তে থাকবে অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকবে। এখানে দেখো উচ্চতা বাড়তে বাড়তে যদি উচ্চতাটা পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যায় তখন কি হবে, এইচ ইকুয়াল টু আর হলে তখন এইচের জায়গায় আমরা আর বসিয়ে দিতে পারি। এরকম বিভিন্ন রকম শর্ত থাকে। না, এটা এখানে করলে তো আমাদের অ্যাকচুয়ালি নেগেটিভ চিহ্ন পেয়ে যাবো, কিন্তু নেগেটিভ হবে না, তখন ওটা এই ফর্মুলাতে ইউজ করা যাবে না। তখন আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই যে এখানে ফর্মুলা, অ্যাপ্রক্সিমেশনের ফর্মুলা ইউজ করলে তখন ওটা অন্যরকম মান চলে আসছে। এখানে এইচ ইকুয়াল টু যদি আর হয়ে যায় তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এইচের জায়গায় আর বসাবো। তাহলে তখন আমরা কি লিখতে পারি, দেখো জি ড্যাশড বাই জি ইকুয়াল টু উপরে হবে আর, নিচে আর প্লাস এইচের জায়গায় আর প্লাস আর তার বর্গ, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আর ডিভাইডেড বাই 2r এর বর্গ। আর ক্যান্সেল হলে 1/2 এর বর্গ মানে 1/4। তাহলে জি ড্যাশ সমান কত হবে, জি ড্যাশ সমান হবে জি এদিকে গুণ হয়ে যাবে g/4 হয়ে যাবে। এই জাতীয় শর্ত বিভিন্ন অঙ্ক করার সময় দেওয়া থাকে, বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক করার সময় দেওয়া থাকে। তাহলে যদি আমাদের জি ড্যাশ এখান থেকে নির্ণয় করি, জি ড্যাশ ইকুয়াল টু g/4। তো বিভিন্ন উচ্চতাতে আমরা অভিকর্ষজ ত্বরণ কার সাপেক্ষে পাবো, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের সাপেক্ষে পাবো, এবং ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানটা যখনই আমরা বসাবো তখন ওই নির্দিষ্ট উচ্চতাতে অভিকর্ষজ ত্বরণ কত হবে সেটা পেয়ে যাবে। এটা একটা উদাহরণ দিলাম মাত্র, এটা শুধু একটা উদাহরণ। এই জাতীয় আরও অনেক রকম সমস্যা থাকতে পারে। এরপরে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কত হবে সেটা ক্যালকুলেশন করে দেখাবো।